ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের ২য় নাম্বার ক্লাস শুরু করছি। গত পর্বে আমরা এই পর্যন্ত এসেছিলাম। আজকে আমরা এখান থেকে শুরু করছি। তো আমরা আমাদের এই যে একটা ডিফল্ট থিম 2025 এর যে থিম ডিটেইলস আছে এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2025 ভার্সন 1.2 এমন করে এখানে কিছু একটা ডেসক্রিপশন আছে, এখানে কিছু ট্যাগস আছে। এভাবে আমরা যদি আমাদের থিমেও এরকম কিছু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, এই জিনিসগুলো কোন ফাইলে অ্যাড করতে হয় সেটি আমাদের শিখতে হবে। তো আমরা এটি আমাদের যে থিম আছে সেই থিমে আমরা এটা করতে চাই। তো চলুন এটা করার জন্য আমরা আমাদের থিমের যে ফাইল আছে সেই ফাইলে যাব। তো আমরা এখানে এসে আমাদের যে থিম ডিরেক্টরি আছে সেখানে আমরা এসছি। তো এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমরা style.css বলে একটা ফাইল আমরা কিন্তু ক্রিয়েট করছি। তো এইটাকে আমরা যেটা করতে পারি, ঠিক এই জায়গাটায় আমরা আমাদের কোড এডিটরে ওপেন করতে পারি। এই জন্য আমরা এখানে যেটি করলাম, কোড স্পেস ডট এন্টার, এভাবে হচ্ছে আমরা আমাদের এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমরা ট্রাস্ট করে দিচ্ছি। এরপর আমাদের যে style.css ফাইল আছে সেটাকে আমরা এখান থেকে ওপেন করলাম। ওপেন করে আমাদের সাইড বারটাকে আমরা হচ্ছে একটু হিডেন করে দিলাম। তো প্রথমেই আমাদের যেটি করতে হবে, মাল্টিপল লাইন কমেন্ট যেটি আছে সেটি আমাদের এখানে করতে হবে। তো আমি এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে তারপর হচ্ছে একটা স্টার দিচ্ছি, আবার একটা স্টার দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মাল্টিপল লাইন কমেন্টের সিস্টেম। এর ভেতরে আমাদের এই জিনিসগুলো দিয়ে দিতে হবে। তো আমরা প্রথমে কি করতে পারি, প্রথমে আমরা বলতে পারি হচ্ছে থিম নেম, এভাবে আমরা এখানে বলে দিতে পারি। তো থিম নেমে আমরা কি বলে দিতে পারি, তো আমাদের থিম নেম কি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা লেসন নামে একটা নাম দিয়েছি। তো সেভাবে আমরা এখানে বলে দিতে পারি যে লেসন এলএমএস, এভাবে বলতে পারি। কারণ হচ্ছে এটা তো কোর্স বিক্রি করার বা হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের একটা সিঙ্গেল পেজ, তাই তো। তো সেই জন্য আমরা এভাবে বলে দিতে পারি যে লেসন এলএমএস, এভাবে বলে দিতে পারি। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে থিম ইউআরআই, এভাবে। তো এভাবে আমরা বলে দিতে পারি যে থিম ইউআরআই, এই থিম ইউআরআই বলতে বোঝাচ্ছে যে এই থিমটা আমরা কোন ইউআরএল এ গিয়ে পাবো, এরকম। তো সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি যে https, এভাবে এসে আমরা এখানে ডাবল স্ল্যাশ দিচ্ছি। দেওয়ার পর এখানে আমাদের যে থিমের যে ইউআরএলটা আছে সেটা এখানে দিয়ে দিতে পারি। সে আমরা এখানে বলে দিতে পারি যে প্রযুক্তি প্লাস ডট কম, এখানে স্ল্যাশ দিয়ে বলে দিতে পারি হচ্ছে লেসন, এভাবে। বা প্রথমে এখানে এসে বলে দিতে পারি যে লেসন ডট প্রযুক্তি প্লাস ডট কম একটা সাব ডোমেইনে, বা এভাবে একটা নতুন ফোল্ডারে আমরা আমাদের এই থিমটাকে রাখতে পারি। ওকে, এরপর আমরা আবার নিচে আসলাম, এসে আমরা এখানে বলে দিতে পারি যে অথর। তো অথর এর নেমটা কি হবে, তো এখানে আমরা বলে দিতে পারি আমাদের যে যিনি অথর থাকবেন তার নাম বলে দেওয়া যেতে পারে এখানে। তো আমি এখানে আমার নামটা বলে দিচ্ছি। ওকে, এরপর নিচে আসলাম, আসার পর এই অথরের যে ইউআরআইটা, মানে অথরের যে ইউআরআইটা, এটা হতে পারে হচ্ছে আপনারা যে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করছেন সেইটার লিংক হতে পারে এখানে। তো যদি আমরা এভাবে লিখতে পারি যে অথর, ইউটিএইচআর, অথর ইউআরআই, এভাবে আমরা এখানে লিখে দিতে পারি। তো আমরা এখানে কি বলবো, https admin ডট প্রযুক্তি প্লাস ডট কম, এভাবে বলা যেতে পারে। এরপর আমরা নিচে আরো কিছু বলবো, যেমন ডেসক্রিপশন, CRIPTI ও এন ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে আমরা কি লিখবো, এখানে আমরা অনেক বড় একটা টেক্সট দিয়ে দিতে পারি। যেমন দেখা যাচ্ছে যে দিস ইজ লেসন এলএমএস ওয়েবসাইট, এভাবে বলে দিতে পারি। তারপর দেখা যাচ্ছে যে এখানে আমরা একটা ডট দিয়ে তারপর হচ্ছে লরাম, এখানে 30 একটা ওয়ার্ড আমরা এখানে জেনারেট করে দিতে পারি।
আচ্ছা, এটা হচ্ছে আমরা যেটা করব, এই কমেন্টের বাইরে গিয়ে ট্রাই করে দেখি। লরাম 30 ট্যাব। আচ্ছা, H2। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা হচ্ছে এখানে একটা বড় ডেসক্রিপশন দিয়ে দিব আর কি কমেন্টের ভেতরে। HTML ফাইল ক্রিয়েট করা নাই, যার কারণে এমন হচ্ছে। তো ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপর কি হতে পারে, এরপর আমরা হচ্ছে এখানে এসে একটু দেখবো যে এখানে হচ্ছে একটা ভার্সন আছে, আমরা ভার্সন এড করে দিব। তো এখান থেকে এসে আমরা বলতে পারি যে VERSION ভার্সন। এই ভার্সনে আমরা প্রথমে সবাই দেখা যাচ্ছে যে 1.0 বা এরকম কিছু একটা রেখে থাকি। তো এরপর যদি আরো অনেক কিছু থাকে, টেক্সট ডোমেইন আছে, তারপর হচ্ছে ট্যাগস আছে, এরকম অনেক কিছু আছে। তো এখানে আমরা এরকম করে আরো অনেক কিছু অ্যাড করে দিতে পারি। যাই হোক, আমি এই পর্যন্ত এগুলো রাখলাম, রাখার পর সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর এখানে এসে যদি আমরা এটাকে রিলোড দেই, তো এগুলো চলে আসার কথা। তো এই যে দেখুন, ভার্সন 1.0, তারপর হচ্ছে অথর নেম চলে আসছে, লেসন এলএমএস চলে আসছে, দিস ইজ লেসন এলএমএস ওয়েবসাইট ডেসক্রিপশনটা চলে আসছে। এরপর যদি আমরা আরো কিছু অ্যাড করি, সেগুলো এখানে চলে আসবে। তো এতটুকু আমরা এখান থেকে বুঝছি যে আমাদের থিমের যত মেটা ইনফরমেশন আছে, সেই জিনিসগুলো আমরা কিন্তু আমাদের এই style.css ফাইলের ভেতরে সুন্দর করে মাল্টিপল লাইন কমেন্টের ভেতরে এভাবে ইনক্লুড করে দিতে পারি। তো এইটা হচ্ছে প্রথম স্টেপ, যে আমরা style.css এ এভাবে লিখতে পারি। আচ্ছা, এরপর আমাদের থিমের ভিতরে বা আমাদের যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, সেই ওয়ার্ডপ্রেসের ভিতরে আরো কিছু ফাইল থাকে, যে ফাইলগুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। যেমন এই জায়গায় আমাদের যে ওয়ার্ডপ্রেস যে ডিরেক্টরিতে ইনস্টল করা আছে, এখানে আমাদের কিছু ফাইল নিয়ে আলোচনা করা প্রয়োজন। যেমন এই যে wp-config বলে যে একটা ফাইল আছে, এই ফাইলটা নিয়েও কিন্তু আমাদের একটু আলোচনা করা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা আমাদের যে কোড এডিটর আছে, সেই কোড এডিটরে ওপেন করতে পারি। তো আমি ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করলাম এটাকে। তো ওপেন করার পর আমরা যেটা করতে পারি, যে এখান থেকে ওপেন করলাম, ওপেন করে দেখতে পাচ্ছি যে এখানে অনেক অনেক কোড এভাবে কমেন্টের ভেতরে আছে। তো আমরা একটু নিচের দিকে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা কিছু জিনিস দেখব। যেমন প্রথমেই দেখতে পাচ্ছি যে ডেটাবেস নেম। তো এই ডেটাবেস নেমটা এখানে দেখতে পাচ্ছি লেসন ডিবি। তো এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে কানেক্ট করছে আমাদের যে ডেটাবেস আছে, এই যে এখানে আমরা যে লেসন ডিবি বলে যে ডেটাবেসটা আমরা এখানে করছি, সেখান থেকে আসছে। তো আমরা তো লোকাল সার্ভার ইউজ করছি, সেজন্য। তো আমার লোকাল সার্ভারে এতগুলো ডেটাবেস আছে, সেখান থেকে লেসন ডিবি ডেটাবেসটা যেন কানেক্ট করতে পারে, সেই জন্য আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিবি নেম লেসন ডিবি। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি যে ডেটাবেস ইউজার রুট। তো আমরা যদি এখানে যেটা করতে পারি, যে এখানে আমরা অনেক অনেক ইউজার রেখেছি, তাই না? এই যে ইউজার অ্যাকাউন্টস। তো এখানে যদি আমরা নতুন কোনো ইউজার ক্রিয়েট করি, যেমন এই জায়গায় যদি অ্যাড এ নিউ ইউজার ক্রিয়েট করি, তাহলে আমরা কি করব, এখানে আরো একটা ইউজার পেয়ে যাব। সেই ইউজারকে যদি আমরা এখানে অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে সেই ইউজার নেম দিব। আর এই জায়গায় যে ইউজারের পাসওয়ার্ডটা আমরা এখানে নতুনভাবে ক্রিয়েট করব, সেটা এখানে দিয়ে দিব। কিন্তু আমরা তো আমাদের এই লোকাল সার্ভার থেকে আমরা কোনটা ইউজ করছি? আমরা এই যে রুট, আর রুটের আন্ডারে কোনো পাসওয়ার্ড নাই, নো। তো সেই ইউজারটা আমরা এখান থেকে ইউজ করছি। তো যার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউজারটা রুট পাচ্ছি, আর ইউজারের আন্ডারে কোনো পাসওয়ার্ড পাচ্ছি না। দ্যাট মিনস একটা ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড পাচ্ছি। ডিবি হোস্ট, লোকাল হোস্ট, তারপর হচ্ছে এই ডেটাবেজের যে ক্যারেক্টার সেট আছে, সেটা হচ্ছে UTF-8। এটা হচ্ছে আমরা যখন ডেটাবেস ক্রিয়েট করি, তখন এটা ওইখানে থাকে। আর ডিবি যে কোলেট আছে, এটা হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক পাচ্ছি। তো এগুলো এভাবে থাকবে।
আমাদের যদি কখনো ডেটাবেস পরিবর্তন করার প্রয়োজন হয়, ইউজারের পাসওয়ার্ড পরিবর্তন করে থাকি যদি কখনো, তো সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে এখানে এসে একটু চেক করে দেখতে পারি যে আমাদের এই জায়গাটাই ঠিকঠাক মতো আছে কিনা। আবার অনেক সময় দেখা যায় যে কিছু জুনিয়র ডেভেলপার ওয়েবসাইটে গড়মিল করে ফেলে। ঠিক আছে? দেখা যাচ্ছে তারা হচ্ছে ম্যানুয়ালি এই জিনিসগুলোকে এডিট করতে গিয়ে বিভিন্ন জায়গায় তারা হচ্ছে একটু উল্টাপাল্টা করে ফেলতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যেটি করবেন যে ডেটাবেস যদি ঠিকঠাক মতো কানেক্ট না হয় তাহলে একটু চেক করবেন যে ওইখানে ডেটাবেস নেমের সাথে এখানে ডেটাবেসের ঠিক আছে কিনা। আবার ওই ডেটাবেসের যে ইউজার, আমরা যে ইউজারকে এখানে অ্যাক্সেস দিতে যাচ্ছি সেই ইউজার এবং সেই ইউজারের পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। সাধারণত আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন একটা ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসে আমরা এই জিনিসগুলো দিয়ে দেই। সেখান থেকে এখানে চলে আসে অটোমেটিক্যালি। ইউজার এই মানে ওয়ার্ডপ্রেস এই জিনিসটা কন্ট্রোল করে। যে ইনস্টল করার সময় এখান থেকে এই ইনফরমেশনগুলো নেয়, নেওয়ার পর তারপর হচ্ছে এখানে আসে। ওকে? তো এখানে আরো অনেক কিছু আছে যে এই যে auth কি তার মানে হচ্ছে যে আরো প্রচুর জিনিস আছে। তো WordPress এর যে কনফিগারেশন যে কনফিগ ফাইল সেটি হচ্ছে এটি। তো বিগিনার অবস্থায় আমাদের শুধুমাত্র এই কয়েকটা জিনিস নিয়ে ভালো করে স্টাডি করা প্রয়োজন। এরপর আস্তে আরো কিছু অ্যাডভান্স এর দিকে গেলে নিচে যাবেন। নিচে গিয়ে এখান থেকে পড়ালেখা শুরু করবেন। এই তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এর কনফিগারেশন ফাইল। তো আমরা স্টাইল ফাইল, কনফিগারেশন ফাইল এই ২ টা জিনিস এইমাত্র দেখলাম। তো এখন আমরা আরো কিছু ফাইল নিয়ে আলোচনা করতে পারি। যেমন এখানে আমি আসলাম। আসার পর আমাদের এই ফাইলগুলো হয়তোবা এইখানে আছে। আচ্ছা, তো এখানে আছে। তো এই কনফিগ ফাইল আমরা দেখলাম। এরপর দেখতে পাচ্ছি যে htaccess বলে একটা ফাইল আছে। এই ফাইলটা সম্পর্কেও আমাদের কিন্তু যথেষ্ট ধারণা থাকতে হবে। তো এটাকে আমরা একটু এখান থেকে ওপেন করি। তো ওপেন করার জন্য প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ আমরা VS কোড এডিটর যদি পাই সেটা দিয়ে আমরা ওপেন করব। আচ্ছা, তো আমরা এটাকে জাস্ট অনস বলে ওপেন করলাম। ওকে, অসাধারণ একটা ফাইল। এই যে এখানে যে কোডগুলো আছে, এই কোডগুলো সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করব। প্রথমেই এখানে এসে বলছে যে একটা মডিউল আছে, এগুলো অ্যাপাচি সার্ভারের মডিউল। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে এখান থেকে একটু চেক করব বা দেখার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই আমি হচ্ছে একটু বলার চেষ্টা করি যে এখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এই জিনিসগুলো আমরা আসলে কি করতে পারি? আমাদের হচ্ছে এই জিনিসগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করতে পারি। যেমন ১ম এ যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এই লাইনটা হচ্ছে অ্যাপাচির বিভিন্ন ধরনের মডিউল থাকে। এই মডিউল আমরা কিভাবে দেখব? চলুন আমরা একটু আমাদের লোকাল সার্ভার থেকে ঘুরে আসি। তো এখানে হচ্ছে এই যে Laragon, তারপর হচ্ছে www, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইটিসি ফোল্ডার আছে। এই ইটিসি ফোল্ডারের ভেতরে এখানে এসে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপাচি 2 বলে একটা ফোল্ডার আছে। এর ভেতরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মডিউলস বলে একটা ফোল্ডার আছে। তো এটাকে বলা হয় অ্যাপাচি মডিউলস। এই ফোল্ডারটার ভেতরে সব মডিউলগুলো থাকে। তো এই মডিউলগুলোর ভেতরে আমাদের হচ্ছে এখানে যে ফাইলটা আমরা দেখতে পাচ্ছি, ওই ফাইলটা হচ্ছে ওইখান থেকে কাজ করবে। mod rewrite.c। ওকে? তো এই জিনিসটা হচ্ছে আমাদের এই মডিউলের ভেতরে থাকে। তো আমরা এই জিনিসগুলো হচ্ছে আরো পরে দেখব। তো এতটুকু আমরা বুঝলাম যে অ্যাপাচি সার্ভারের যে মডিউলস, সেই মডিউলস গুলো এখানে থাকে। এই যে আমরা যে ফোল্ডারটা দেখতে পাচ্ছি এই ফোল্ডারে থাকে। ওকে। তো এরপর আমরা আরো কিছু দেখতে পাই। যেমন হচ্ছে এই মডিউলসটা যদি ঠিকঠাক মতো থাকে তাহলেই হচ্ছে নিচে গিয়ে আমাদের ওইটা রান করবে। কোনটা রান করবে? আমরা আবার কোড এডিটরে আসলাম। আসার পরে বলছি যে ইফ মডিউল, এই মডিউলটা যদি অন থাকে মানে ট্রু থাকে তাহলেই পরবর্তী যে রিরাইট ইঞ্জিন আছে এগুলো কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা বিগিন করছে
আবার নিচেই হচ্ছে ওয়ার্ডপ্রেসটা এন্ড হচ্ছে, এই যে কমেন্ট করে দিয়েছে যে ওয়ার্ডপ্রেস স্টার্ট, বিগিন ওয়ার্ডপ্রেস, আর এই হচ্ছে ওয়ার্ডপ্রেস এন্ড। এই জায়গায় আরো কিছু বলে দিচ্ছে। তো আমরা সরাসরি করে চলে আসছি যে রিরাইট ইঞ্জিন 1, এটার মানে কি? এটার মানে হচ্ছে ইউআরএল রিরাইট ইঞ্জিনকে চালু করবে। ঠিক আছে? কোন ইউআরএল? আমরা যে ইউআরএলটা হিট করছি বা আমরা ব্রাউজারে যে ইউআরএলটা লিখি, সেই ইউআরএলটা লিখে যখন আমরা এন্টার প্রেস করি, তখন ওই ইউআরএলটা কি করে? এই রিরাইট ইঞ্জিনকে চালু করার চেষ্টা করে। তো তখন এটা কি করবে? যদি এটা আমাদের এই মডিউল সার্ভার যদি পেয়ে যায় এটাকে, তাহলে সে হচ্ছে এইটাকে হচ্ছে চালু করবে। এরপর রিরাইট রুল যেটা, এটা নিয়ে একটু আলোচনা করি। এখানে আছে আমাদের অনেক কিছু। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় এসে আমাদের এই যে HTTP অথরাইজেশন বলে একটা ভ্যালু আমরা এখানে পাচ্ছি। তো এটা হচ্ছে তারা প্রথমে চেক করে। তারপর হচ্ছে রিরাইট বেস বলে একটা ই মানে আমরা এটাকে কি বলতে পারি? পাথ পাচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমত আমরা যেটা করি যে এখানে হচ্ছে আমাদের যে রিরাইট বেস যেটা আছে, সেটাকে হচ্ছে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি লেসন বলে একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভেতরে। তো এইটা যদি এমন হতো যে এই ফোল্ডারের বাইরে গিয়ে এখানে যদি আমরা অন্য কোনো ফোল্ডার নিয়ে কাজ করতে চাইতাম, সেক্ষেত্রে আমাদের কি থাকতো? দেখা যাচ্ছে যে আমাদের যে মেইন ডোমেইন আছে সেই ডোমেইনের পরে যদি ব্লগ বলে কোনো কিছু একটা প্রয়োজন হতো, সেক্ষেত্রে কিন্তু এটা এখানে লেখা থাকতো। তো আমাদের এই রিরাইট বেসটা বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের ইউআরএল যে পাথ, সেই পাথ সেট করে এখানে। রুট থাকলে এটা আর লেখা থাকে না, শুধুমাত্র বেস দিয়ে এই জায়গায় যে ফরওয়ার্ড স্ল্যাশ আছে সেই স্ল্যাশ পর্যন্ত থেকে যায়। তো যেহেতু আমাদের এখানে লেসন ফোল্ডার ক্রিয়েট করে আমরা তার ভেতরে ওয়ার্ডপ্রেসটাকে রেখেছি, সেহেতু এখানে লেসন ফোল্ডারটা অটোমেটিক্যালি চলে আসছে। এই জিনিসটা হচ্ছে আমাদের লারাগন যে লোকাল সার্ভার আছে সে হচ্ছে এটাকে কন্ট্রোল করে এখানে অটোমেটিক্যালি আমাদের যে লেসন আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। যদি এমন হতো লাইভ সার্ভারে আমাদের সে projuktiplus.com বলে একটা ডোমেইন আছে, সেই ডোমেইনের পরে যদি আমরা ব্লগে যেতে চাইতাম, সেক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের ব্লগ লেখা থাকতো। নতুন কোনো একটা ইউআরএল বা নতুন কোনো একটা ফোল্ডারকে অ্যাক্সেস করতে হলে আমাদের এখানে সেটি লিখে দিতে হয়। তো এই রিরাইট বেস বলে আমরা কিন্তু সেই পাথটাকে বুঝি, ডিরেক্টরিটাকে বুঝি। ওকে, তো এটা আমরা বুঝলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রিরাইট ইন্ডেক্স। তো এই যে প্রথমে যে সাইনটা, এই সাইনটা হচ্ছে আমরা যখন রেগুলার এক্সপ্রেশন বলে একটা টপিকস আছে, সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই থাকে, অধিকাংশ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আছে। তো এটাকে স্টার্ট বলা হয়। আর এই যে ডলার সাইন, এটাকে বলা হয় ইন্ট। আর এর মাঝখানে ইন্ডেক্স ডট পিএইচপি আছে। আর রেগুলার এক্সপ্রেশনে এই যে এইটাকে বলা হয় হচ্ছে অনলি ডট। তাহলে আলটিমেটলি রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা যদি এটা লিখি, তাহলে কি হচ্ছে? এই হচ্ছে শুরু হলো, এই হচ্ছে শেষ হচ্ছে, আর মাঝখানে ইন্ডেক্স ডট পিএইচপি লেখা আছে। এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশনের সিনট্যাক্স, এভাবে লিখতে হয়। এরপর এখানে একটা হাইফেন আছে। হাইফেন মানে হচ্ছে যে কিছু করতে বলা হচ্ছে না, মানে কিছুই করো না এরকম। আর এখানে এসে বলছে এটা হচ্ছে লাস্ট। তার মানে কি? এই রুলটা হচ্ছে লাস্ট। তো এই রুলটা যদি মিলে যায়, তার মানে কি? এই রুলটা যদি ঠিকঠাক মতো মিলে যায়, তাহলে নিচেরগুলো আর ওইভাবে চেক করা লাগবে না, এরকম কিছু একটা। তো যাই হোক, এরপর আমরা এখানে নিচে এসে আমরা আরো কিছু আলোচনা করি যে এখানে আরো কিছু রিরাইট কন্ডিশন আছে। কন্ডিশন বলতে কি বোঝায়? যে এই জায়গায় ইউজার হচ্ছে অনেকগুলো রিকোয়েস্ট দিতে পারে। ইউজার ব্লগে ক্লিক করতে পারে, ইউজার আমাদের অ্যাবাউট আজে ক্লিক করতে পারে, বিভিন্ন ধরনের বাটন থাকে। তো বাটন থাকলে ওই বাটনে ক্লিক করার কারণে বিভিন্ন ধরনের রিকোয়েস্ট চলে আসে এখানে। তো যদি আমরা এমন কোনো একটা বাটনে ক্লিক করি যেটা হচ্ছে অ্যাবাউট আজ, তাহলে আমাদের ব্রাউজার আমাদেরকে কি শো করাবে? অ্যাবাউট আজ পেজ শো করাবে। তো সেক্ষেত্রে আমাদের ইউআরএলটা কেমন হতে পারে? ইউআরএলটা হতে পারে হচ্ছে projuktiplus.com/aboutus, এমন হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এই সার্ভার চেষ্টা করবে যে /about us ওইখানে যেতে। কিন্তু
ও যদি এখানে কোনো ফাইল না পায়, অ্যাবাউট আস বলে যদি কোনো ফাইল না থাকে, অ্যাবাউট আস বলে কোনো ডিরেক্টরি যদি না থাকে, তাহলে আবার এই ইন্ডেক্স ফাইলে কি করবে, আবার ওই ইন্ডেক্স ফাইলে যেতে বলবে, এবং এটা হচ্ছে আরও লাস্ট। ওকে, তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমরা হচ্ছে আগামীতে আরও এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। এখন শুধুমাত্র অল্প কিছু আলোচনা করলাম যে এই ইন্ডেক্স HTTP অ্যাক্সেস যেটা, মানে HT অ্যাক্সেস যে ফাইলটা, এই ফাইলটা সম্পর্কে আমাদের একটু অল্প অল্প করে ধারণা থাকা প্রয়োজন। তো সেই জন্য হচ্ছে এটা নিয়ে আমি আজকে একটু ওপেন করলাম, অল্প কিছু বললাম এই ফাইল সম্পর্কে আপনাদের কাছে। ওকে, তো এরপর আমরা হচ্ছে এই ফাইলটিকেও আমরা হচ্ছে কি করতে পারি, আমরা এখন এখান থেকে বের হয়ে যেতে পারি, গিয়ে আমরা অন্য কোনো একটা ফাইল নিয়ে কাজ করতে পারি। তো এরপর আমাদের আর কি ফাইল আছে এখানে আমরা একটু দেখি। আমাদের থিমের ভেতরে www লেসন wp কন্টেন্ট, আচ্ছা এখানে এসে আমরা আরো কোনো ফাইল নিয়ে আলোচনা করতে পারি কিনা এই বিগিনার স্টেজে। তো এখানে এসে আমরা আর কোনো কিছু রাখছি না বা দেখছি না। তো এখানে একটু বলে রাখি যে এই যে wp অ্যাডমিন, wp ইনক্লুডস, এগুলোর ভেতরে না যাওয়াই ভালো। এগুলো আসলে যেভাবে আছে ওইভাবে থাকুক, এগুলো প্রাথমিক দিকে ওর ভেতরে না যাওয়াই ভালো, এই আর কি। আর একটা কথা বলি যে আমাদের যে এই যে wp config বলে যে ফাইলটা আছে, এই ফাইলটা তৈরি হয় ইনস্টলেশন করার সময় তৈরি হয়, কিন্তু এটা তৈরি হওয়ার আগে আমাদের এই ফাইলটা থাকে। এই ফাইলটা অটোমেটিক্যালি এডিট হয়ে এই ফাইলটা ক্রিয়েট হয়ে যায়। এটা কোন পজিশনে, যে পজিশনে আমরা ডাটাবেজ নেম দেই, যে পজিশনে আমরা ডাটাবেজ ইউজার নেম, ডাটাবেজ পাসওয়ার্ড দিই, সেই পজিশনে আমাদের এই ফাইলটা এডিট হয়ে এই ফাইলটা ক্রিয়েট হয়। ওকে, তো এই জিনিসটা আমরা আবার যদি এখানে একটু খেয়াল করে দেখি যে আমাদের এই ফাইলটাকে যদি আমরা একটু ওপেন করি, তাহলে আমরা দেখব যে ওইখানে যা যা আছে এখানে তাই তাই আছে। এই যে খেয়াল করে দেখুন যে এইখানে কি আছে, এই যে ডাটাবেজ নেম হেয়ার, ডাটাবেজ এরকম আছে, কিন্তু যখন আমরা ইনস্টল করি তখন কি কাজ হয়, এই wp-config.php এই স্যাম্পলটা উঠে যায়, আর এইখানে আমরা যে ডেটাগুলো দেই সেই ডেটাগুলো প্রতিস্থাপিত হয়ে যায়। ওকে, তো এটাও আমি একটু আপনাদেরকে একটু বলে দিলাম যে এভাবে হলো। কেউ যদি এই অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেসের কাছ থেকে এই ফাইলটা ক্রিয়েট না করিয়ে নিজে নিজে যদি ক্রিয়েট করে, তবুও আমাদের কিন্তু ওই স্টেপের কাজটা হয়ে যাবে। তো আমি এরপরে অন্য কোনো একদিন যদি আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, তাহলে আবার এই জিনিসটা আপনাদেরকে এভাবে দেখাবো। আমরা ওই ইনপুট যে ইটা আছে, ফিল্ডটা আছে, ওইখানে আমরা ডাটাবেজ, তারপরে ইউজারের পাসওয়ার্ড ওইগুলো না দিয়ে আমরা যেটা করব, এই ফাইল ওপেন করে আমরা এই ফাইলকে রিনেম করে এটাকে আমরা হচ্ছে wp-config.php করব। তারপর হচ্ছে এখানে আমরা আমাদের ডাটাবেজ ইউজারের পাসওয়ার্ড দিব, দিয়ে তারপর হচ্ছে এখান থেকে কাজগুলো করলে দেখবেন যে আমাদের ওই কাজগুলো হয়ে যাবে। তো এইটা হচ্ছে আবার একটু আলোচনা করলাম। ওকে, তো এরপর আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আবার আমাদের এখানে কিছু ফাইল চেক করতে পারি। ওকে, তো এই জায়গায় আমরা আর কোনো কিছু দেখছি না, না দেখে আমরা চলে যাচ্ছি আমাদের wp কন্টেন্টের ভেতরে, থিমসের ভেতরে, লেসন এর ভেতরে। এরপর এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের ইন্ডেক্স ফাইল আছে, function.php ফাইল আছে, এরকম আরও অনেক ফাইল আছে। এবার আমরা হচ্ছে আমাদের যে function.php ফাইলটা আছে ওইটাকে হচ্ছে আমরা একটু ওপেন করতে পারি এবং তার ভেতরে কিছু আলোচনা করতে পারি। ওকে, তো এইবার আমরা চলে যাচ্ছি আমাদের এই function.php ফাইল, এটাকে আমরা ওপেন করব ভিজুয়াল স্টুডিও কোড এডিটরের মাধ্যমে। ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমাদের কি থাকবে সেটা একটু আমরা বলি। তো এখানে আমাদের থিমের ফাংশন থাকবে, তারপর হচ্ছে এখানে যদি আমরা কোনো উইজেট রেজিস্টার করি তাহলে সেগুলো থাকবে। তারপরে আমরা আমাদের যে ক্লায়েন্ট সাইড আছে, যেগুলো আমরা HTML CSS টেইলপয়েন্ট CSS বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করছি,
সেই টেমপ্লেটগুলোর সিএসএস এখানে লিঙ্ক করা থাকবে, সেই টেমপ্লেটগুলোর যে জাভাস্ক্রিপ্ট আছে সেগুলো এখানে লিঙ্ক করা থাকবে, কাস্টম পোস্ট টাইপ আমরা এখানে রেজিস্টার করব, এরকম অনেক কিছু আমরা এখানে করব। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখানে ধীরে 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 বিভিন্ন ধরনের ফাংশন লিখব, সেই ফাংশনে হচ্ছে আমরা এক এক সময় এক এক ধরনের ফিচার ক্রিয়েট করব। তো এইগুলো হচ্ছে আমরা আমাদের এই যে যে ফাংশন ফাইল আছে সেই ফাংশন ফাইলে লিখব। তো সেই জন্য আমরা এখন এই ফাংশন ফাইলটাকে ওপেন করছি আর কি। তো আমার মনে হয় আগামী পর্ব থেকেই আমরা থিম ডেভেলপমেন্টের আরও কিছু সুন্দর সুন্দর জিনিস আমরা এখানে করব। আজকে হচ্ছে বিভিন্ন ফাইল ওপেন করে সেই ফাইলের কিছু আলোচনা করলাম। তো আশা করি হচ্ছে অল্প কিছু ফাইল আপনারা দেখবেন, দেখে হচ্ছে এই ফাইলগুলো সম্পর্কে আপনারা কিছু আইডিয়া নেবেন। এই তো, ওকে। তো এরপর হচ্ছে আমরা যেহেতু আজকে ফাইল নিয়ে কাজ করছি, আমরা হচ্ছে আর একটু আলোচনা এখানে রাখতে পারি অল্প কিছু। সেটা হচ্ছে কিভাবে, দেখা যাচ্ছে যে এখানে আমি আসলাম, আসার পর এই জায়গায় আমাদের এখানে থিমের ভেতরে আরো নতুন কিছু ফাইল আমরা ক্রিয়েট করব। সেটি কেমন? দেখা যাচ্ছে যে এখানে থাকতে পারে হচ্ছে page.php, তারপর থাকতে পারে হচ্ছে single.php, তারপর থাকতে পারে plugin.php, এরকম আরো অনেক অনেক কিছু থাকতে পারে। তারপর আমরা যদি এখানে wp কন্টেন্ট আছে, wp কন্টেন্টের বাইরে এখানে দেখা যাচ্ছে এরকম। তো আমরা যদি এই কন্টেন্টের এখানে থিমের এই যে যে আপলোডস ফোল্ডারটা, এই আপলোডস ফোল্ডারের ভেতরে আমরা যা কিছু আপলোড করব সব কিছু এর ভেতরে আসবে। সেটি কেমন? আমরা যদি কোনো ইমেজ আপলোড করি সেটা এর ভেতরে আসবে, আমরা যদি কোনো কি বলে ওটাকে, কোনো ভিডিও আপলোড করি সেটাও এর ভেতরে আসবে, এভাবে আসবে আর কি। এরপর আরো কিছু কথাবার্তা বলি, যেমন আমাদের হচ্ছে চাইল্ড থিম বলে একটা ব্যাপার আছে। চাইল্ড থিম আপনারা অবশ্যই জানতে পারবেন অল্প কিছুদিনের মধ্যে যে এই চাইল্ড থিমের কাজ কি, এই চাইল্ড থিম কেন প্রয়োজন হয়, এটাও আপনাদের সাথে আলোচনা করা হবে। এটা আলোচনা হচ্ছে এমন যে একটা ওয়ার্ডপ্রেস যখন আপডেট হয় তখন আমাদের যে তৈরি করা থিম, সেই থিমে হচ্ছে এই আপডেট হওয়ার পর কিছু সমস্যা হতে পারে। এই জন্য আমরা এমন একটা সাপোর্ট দেব, সেটা হচ্ছে এমন যে আমরা চাইল্ড থিমের ভেতরে যে সকল জিনিস চেঞ্জ করলে আপডেটে প্রবলেম না হয় সেই চেঞ্জগুলো আমরা আমাদের চাইল্ড থিমের ভেতরে রাখবো। আর ওয়ার্ডপ্রেস আপডেট হওয়ার পর যে সকল জিনিসে আমাদের থিমে কোনো প্রবলেম না হয় সেই জিনিসগুলো আমরা হচ্ছে আমাদের মেইন থিমে রাখবো। তো এই চাইল্ড থিমের ব্যাপারটাও আমি হচ্ছে আলোচনা করব আপনাদের সাথে আগামীতে। তো এই হচ্ছে আমাদের আজকের সংক্ষিপ্ত ছোট্ট একটা টিউটোরিয়াল। আশা করি আপনারা এখান থেকে কিছু বুঝতে পারবেন। তো আগামী পর্ব থেকে আমরা হচ্ছে থিম ডেভেলপমেন্টের আরো কিছু কোর আলোচনা করব আশা করি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।